আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা আজকে খুচরা নগদান বইয়ের একটি গাণিতিক সমস্যার সমাধান করবো। এটা রাজশাহী বোর্ডে আসছিল 2017 সালে মেবি। তাহলে চলো আমরা আমাদের উদ্দীপকে চলে যাই। তো জয়, তুমি একটু জোরে পড়ো, উদ্দীপকটা জোরে পড়ো। জয়। বাবুল ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ 600 টাকা। 2015 সালের জুন মাসে মোট খুচরা খরচের পরিমাণ ছিল 450 টাকা। জুলাই মাসে উক্ত প্রতিষ্ঠানের খুচরা খরচগুলো নিচে দেওয়া হলো। প্রধান ক্যাশিয়ারের নিকট হতে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য চেক প্রাপ্তি। কাগজ ও কলম ক্রয় 50 টাকা। ডাক টিকিট ক্রয় 30 টাকা। পিয়নকে বকশিশ প্রদান 20 টাকা। রিক্সা ভাড়া 40 টাকা। মণিহারি দ্রব্য ক্রয় 70 টাকা। টেলিগ্রাম বাবদ ব্যয় 80 টাকা। বাসা ভাড়া প্রদান 60 টাকা। বাস ভাড়া 60 টাকা। প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। খ, জুলাই 3, 9, 15, 25 তারিখের লেনদেনগুলো জাবেদা দেখাও। গ, উপযুক্ত তথ্যের আলোকে অগ্রদত্ত নিয়মে একটি খুচরা নগদান বই তৈরি করো। প্রথম যে প্রশ্নটা সেটা বলছে আমাদের মাসের শুরুতে আমাদের ব্যালেন্স বিডি কত আছে। প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো মানে হলো বছরের শুরুতে আমাদের ব্যালেন্স বিডি কত আছে এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম কোশ্চেন। তো এখানে আমরা যদি এই দ্বিতীয় লাইনটা দেখি যে প্রতি মাসে আমাদেরকে অগ্রদত্ত টাকা কত করে দেয়, 600 টাকা। অর্থাৎ প্রধান ক্যাশিয়ার আমি পেটি ক্যাশিয়ারকে প্রত্যেক মাসের শুরুতে কত করে দেয়, 600 টাকা অ্যাডভান্স টাকা দেয়। ঠিক আছে, তো 2015 সালের জুন মাসে অর্থাৎ গত মাসে আমরা মোট খরচ করতে পারছিলাম কত, 450 টাকা। তাহলে জুই তুমি বলো যে আমাদের গত মাসে যে 600 টাকা দিছিল সব টাকা কি আমরা খরচ করতে পারছি? না স্যার। না, আমরা গত মাসে আমাদের যত টাকা দেওয়া হয়েছিল আমরা সব টাকা খরচ করতে পারি নাই। ঠিক আছে, আমাদের যে অগ্রদত্ত টাকা ছিল আমাদের অগ্রদত্ত যে অর্থ ছিল সেটা ছিল আমাদের 600 টাকা। তো আমরা কিন্তু আসলে গত মাসে খরচ করছিলাম জুন মাসে আমাদের যে খরচ জুন মাসে আমরা খরচ করছিলাম কত, 450 টাকা। তাহলে জুন মাসে যেহেতু আমরা 450 টাকা খরচ করছি, ঠিক আছে, তাহলে এই জুন মাসে 450 টাকা খরচ করার পর আলটিমেট আমাদের হাতে তাহলে কত আছে, জুলাই মাসের শুরুতে আমাদের হাতে কত আছে, যেটাকে আমরা বলি জুলাই মাসের শুরুতে হাতে নগদ কত থাকবে, যেটাকে আমরা বলতেছি যে খুচরা নগদ তহবিল, তাই তো, যেটাকে আমরা বলতেছি কি প্রারম্ভিক খুচরা নগদ তহবিল। অর্থাৎ গত মাসের খরচের পর তোমার এই মাসে তোমার হাতে আর কত টাকা আছে বলো তো জয়? কত টাকা জয় বলো তো জয়? 150 টাকা। ঠিক আছে,
স্যার নেট প্রবলেম করতেছে। আচ্ছা সমস্যা নাই, তাহলে 150 টাকা গত মাসের 600 টাকা আমাদের দেওয়া হয়েছিল, আমরা খরচ করছি 450 টাকা। তাহলে এই মাসের শুরুতে আমাদের হাতে কত টাকা থাকবে? 150। 150। ঠিক আছে, এটাই আসলে ক নাম্বার প্রশ্ন ছিল। ওকে, এটা আমরা বুঝতে পারছি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, এটা আমরা পারবো। তো আমরা চলে যাই আর একটা প্রশ্ন সলভ করি। আমাদের পরে বলছে যে পরের প্রশ্নটা আমাদের হলো যে জুলাইয়ের 3 তারিখ, 9 তারিখ, 15 তারিখ ও 25 তারিখ লেনদেনগুলো জাবেদা দাখিলা দেন। ঠিক আছে, তো আমরা ঝটপট একটা জাবেদা এখানেই জাবেদার ঘর কাইটে কুটে করে ফেলি। আমি খুব শর্টকাট করাই দিচ্ছি, তোমরা আর কি পরে এটা বিস্তারিতভাবে করে নিও। অবশ্যই তোমরা ব্যাখ্যা দিবা, আমি এখানে শর্টকাট করে আর কি করাবো, বাট তোমরা কিন্তু এটা বিস্তারিতভাবে করবা। ঠিক আছে, বুঝতে পারছি? দুই হাজার 15, তাই তো? 2015 সাল চারটা জাবেদা বলছে, তাই তো? তাহলে জুলাই প্রথমটা হলো 3 তারিখ। আচ্ছা, জুলাই 3 তারিখ লেনদেন কি ছিল জুই পড়ো তো? কাগজ ও কলম প্রায় 50 টাকা। কাগজ ও কলম ক্রয় 50 টাকা। তাহলে এটা কিসের ভিতরে যাবে? অবশ্যই মনিহারির ভিতরে যাবে, তাই না? কাগজ কলম এটা কি হবে? মনিহারি। কাগজ কলম যদি থাকে সেটা কি হয়? মনিহারি। তাহলে মনিহারি খরচ হিসাব বা মনিহারি হিসাব ডেবিট, আর খরচের জন্য খরচ হয় ডেবিট, আর খুচরা নগদান হিসাব হয় ক্রেডিট। তুমি যদি টাকা পাও সেক্ষেত্রে তোমার খুচরা নগদান ডেবিট হবে, বাট বাকি সকল কিছুর জন্য তোমার খুচরা নগদান কি হবে? ক্রেডিট। আমরা টাকা বসাই 50 টাকা, ওকে। তো এখানে আমাদের ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যাটা তোমরা দিয়ে দিও, আমি ব্যাখ্যার কথা বলে দিচ্ছি, আমি শর্টকাট করাচ্ছি। ব্যাখ্যাটা হবে কি, কাগজ ও কলম ক্রয়ের, যেহেতু কাগজ ও কলম ক্রয় করা হলো, ঠিক আছে, এভাবে আর কি ব্যাখ্যাটা লিখব। ওকে, তাহলে পরে আমরা চলে যাই 9 তারিখ। 9 তারিখ লেনদেনটা কি আছে পড়ো। পিয়নকে বকশিশ প্রদান 20 টাকা। পিয়নকে বকশিশ প্রদান 20 টাকা। তো পিয়নকে যে বকশিশ প্রদান করছে এটা অবশ্যই তোমার বিবিধ খরচ হবে, মনে রাখবা। পিয়নকে খরচ দেওয়া, ভিক্ষা দেওয়া, অনুদান দেওয়া, ঠিক আছে, পরিচ্ছন্নতা খরচ, এগুলো সব হলো বিবিধ খরচ ক্যাটাগরিতে যাবে। তো এটা হলো 20 টাকা। 20 টাকা আমরা বসাই। এটা তারিখ 9 তারিখ, ওকে। এরপর চলো পরেরটা আমরা দেখি, পরের লেনদেনটা কি আছে। 15 তারিখ, 15 তারিখ লেনদেনটা পড়ো। রিকশা ভাড়া 40 টাকা। রিক্সা ভাড়া। রিকশা ভাড়া 40 টাকা। রিক্সা ভাড়া এটা যাবে যাতায়াত, রিক্সা ভাড়া,
তারপর হলো তোমার ট্যাক্সি ভাড়া, ঠিক আছে, বাস ভাড়া, এগুলো সব যাবে যাতায়াত হিসাবে বা যাতায়াত খরচ হিসাবে। তো কুলি আর যাতায়াতের ভিতরে পার্থক্যটা কি? কুলি ও বহন খরচে হলো মাল আনা নেওয়া করা হয়, আর যাতায়াতে হলো মানুষ আনা নেওয়া করা হয়, ঠিক আছে। তো পণ্য যখন আনা নেওয়া করা হবে তখন এটা তুমি দেবা কুলি বহন, আর যখন মানুষ যাত্রী যখন হবে তখন সেটা দেবা কি? যাতায়াত। তো এটা আমাদের হয়ে গেল। এখানে ব্যাখ্যা তুমি লিখবা, যেহেতু রিক্সা ভাড়া প্রদান করা হলে এভাবে আর কি লিখবা। এরপর আসো 25 তারিখ। 25 তারিখ লেনদেনটা কি আছে আমরা দেখি, করো। টেলিগ্রাম বাবদ ব্যয় 80 টাকা। টেলিগ্রাম বাবদ ব্যয়, টেলিগ্রাম ডাক ও তারের ভিতরে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম, টেলিফোন, ডাক টিকিট, পোস্ট অফিসের সাথে সংযুক্ত যে আইটেম গুলো, এটা কিন্তু আমরা ডাক ও তার হিসাবে বসাবো। এটা হলো 80 টাকা। ওকে, তাহলে আমরা লেনদেন আমাদের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এইটার জন্য যদি কখনো জাবেদা চাইতো, তুমি কি বলতে পারবা এটার জাবেদা কি হবে? এই যে প্রথমটার জন্য যদি জাবেদা চাওয়া হইতো, প্রধান কেশিয়ারের নিকট থেকে প্রাপ্ত। আচ্ছা, আমি আবার দেখাই, যদি এইটার জন্য জাবেদা চাওয়া হইতো তাহলে কি হইতো বলতো? প্রধান কেশিয়ারের নিকট থেকে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য চেক প্রাপ্তি। যদি এইটার জন্য জাবেদা চাওয়া হইতো তাহলে কি জাবেদা হইতো বলতে পারো? বলতে পারবা? এটার জন্য জাবেদা হইতো খুচরা নগদান হিসাব ডেবিট, আর হ্যাঁ, আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব। মনে রাখবা, সব সময় মনে রাখবা, খুচরা নগদান বইতে যখন খরচ হয়, খুচরা নগদান বইতে যখন খরচ হয়, খরচের জন্য আমরা খুচরা নগদানকে ক্রেডিট করি, ঠিক আছে। খুচরা নগদান বইতে যখন খরচ হয়, খরচের জন্য আমরা ক্রেডিট করি, বাট যখন আমরা টাকা পাই, ঠিক আছে, তখন কি হবে? খুচরা নগদান ডেবিট হবে। যেমন এখানে আমরা কত টাকা পাবো? আমরা 250 টাকা পাবো না প্রধান কেশিয়ারের কাছ থেকে, কারণ গত মাসে আমরা খরচ করছিলাম কত? 450 টাকা। তো এই সরি 250 না, এটা হবে 150, তাই না? আমরা গত মাসে খরচ করছিলাম কত? গত মাসে আমরা খরচ করছিলাম 600 টাকা। না, গত মাসে আমাদেরকে দেওয়া হয়েছিল 600 টাকা, বাট আমরা খরচ করছিলাম 450 টাকা। তো এখনো আমাদের কাছে আছে 150 টাকা। তাহলে এটা ভুল হয়েছে, তাহলে আমরা এটা হবে আমাদেরকে আবারও 450 টাকা ফেরত দিয়ে দেবে, তাই না? এটা ভালো করে খেয়াল করো, এই যে জাবেদাটা আমি আবারও বুঝাইতেছি, এটা ভালো করে খেয়াল করো, এটা পরীক্ষায় অনেক সময় আসে, তোমরা ভুল করো। আবারও আমি দেখাই, এটা ভালো করে খেয়াল করো। আমাদের প্রতি মাসের শুরুতে 600 টাকা অ্যাডভান্স দেওয়া হয়, অগ্রদত্ত টাকা, ঠিক আছে। প্রতি মাসের শুরুতে আমাদের 600 টাকা দেওয়া হয়। তো জুন মাসে আমরা খরচ করছি 450 টাকা, তাহলে জুলাই মাসের শুরুতে আমাদের হাতে আছে কত? 150 টাকা। তাহলে তোমাকে প্রধান কেশিয়ার অবশ্যই আবার 600 টাকা দেবে না। 600 টাকা হওয়ার জন্য তোমার কত টাকা লাগবে সেই টাকাটা তোমাকে সে আসলে দেবে। অর্থাৎ বিগত মাসে তুমি যে টাকাটা খরচ করছো শুধু সেই টাকাটাই তোমাকে ব্যাক করে সেই 600 টাকা ফিল আপ করে দেবে, অগ্রদত্ত টাকা। তাহলে তোমাকে অগ্রদত্ত টাকা ফিল আপ করতে কত টাকা লাগবে? 450 টাকা। কারণ তোমার কাছে 150 টাকা এই মাসে ব্যালেন্স বিডি বা হাতে নগদ আছে, যেটা আমরা ক নাম্বারে নির্ণয় করেছি, প্রারম্ভিক খুচরা নগদ তহবিল। তো এই 450 টাকার জন্য যদি আমাদেরকে জাবেদা তৈরি করা লাগতো তাহলে আমরা কি দিতাম? জাবেদাটা খুচরা নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। যদি এটা চেক প্রাপ্তি না বলে, এখানে তো চেক প্রাপ্তি বলছে, এটা চেক প্রাপ্তি না বলে যদি নগদ প্রাপ্তি হইতো তাহলে কি হইতো বলতে পারো? তাহলে এই জাবেদাটা কি হইতো বলতো জুই?
যদি চেক প্রাপ্তির জায়গায় নগদ প্রাপ্তি বলতো তাহলে কি হইতো জুই বলো তো? খুচরা নগদান ক্রেডিট হতো। না না, যদি এরকম বলতো প্রধান কিসের নিকট থেকে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য চেক প্রাপ্তি কথাটা না বলে তোমাকে এখানে বলে দিল, এখানে তো চেক প্রাপ্তি আছে, চেক প্রাপ্তি না বলে এখানে মনে করো বলছে নগদ প্রাপ্তি। ধরো এভাবে আছে, জার্নালটা এভাবে আছে, লেনদেনটা প্রধান কিসের নিকট থেকে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য নগদ প্রাপ্তি, তখন জাবেদাটা কি হইতো বলো? তখন জাবেদাটা কি হইতো বলতে পারবা? তখন এই যে আমরা ব্যাংক লিখছিলাম না, এই যে আমরা ব্যাংক লিখছি, এই ব্যাংকটা লেখা লাগতো না তখন, এই ব্যাংকের জায়গায় তখন আমরা কি লিখতাম? নগদ। বুঝতে পারছো? জি স্যার। ওকে ঠিক আছে, আমরা মোটামুটি সবই করছি। এখন চলো আমরা একটা খুচরা নগদান বই তৈরি করব। এটা কিন্তু আমাদের শেষ ক্লাস, খুচরা নগদানের শেষ ক্লাস। বাকি ক্লাসগুলো তোমরা প্লে লিস্ট থেকে উপরে আই বাটন আছে, আই বাটন থেকে দেখে নিতে পারো, নো প্রবলেম, আই বাটনে ক্লিক করলে পাবে। তাহলে চলো আমরা অগ্রদত্ত নিয়মে একটা খুচরা নগদান বই এখন তৈরি করি। তো খুচরা নগদান বই তৈরি করার জন্য আমাদের কি কি জিনিস লাগবে তুমি আমাকে কি বলতে পারবা জয়? তুমি তো গতকালের ক্লাসটা মিস করছো। আচ্ছা যাই হোক, আমি এখানে ঘরটা আঁকি, তুমি খেয়াল করো, আশা করি তুমি খেয়াল করলেই পারবা। এখন বলো প্রথমে কার কি কিসের ঘর আসে বলো তো? প্রাপ্তি টাকা। হ্যাঁ, প্রথমে যেটা আসে সেটা হলো প্রাপ্তি টাকা, রাইট। প্রাপ্তি টাকার পর কি আসে বলো তো? তারিখ। রাইট, প্রাপ্তি টাকার পরে আসে তারিখ। এরপর কি আসে? বিবরণ। আচ্ছা, বিবরণের পর কি আসে? ভাউচার। ভাউচার নং এর পর কি আসে? মোট খরচ। মোট খরচ। তো এভাবেই কিন্তু আমরা খুচরা নগদান বইটা তৈরি করি, ঠিক আছে? তবে একটা জিনিস একটু মনে রাখবা যে এখানে এই অঙ্ক করতে গেলে অনেক সময় কিন্তু আমাদের একটু উলট পালট লাগে যায়, ঠিক আছে? সেটা কোথায়? সেই উলট পালটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের লাগে যে আমরা ভাউচার নংটা আগে দেব না টাকার ঘরটা আগে দেবো। তো এইটা নিয়ে আসলে তেমন কোনো তোমাদের প্রবলেম বা তোমাদের তেমন কোনো ই করার দরকার নাই, কারণ এইটাই তেমন একটা হেরফের হয় না, ঠিক আছে? তো এখন আমরা খুচরা নগদান বইয়ের খুচরা খরচের বিশ্লেষণগুলা আমরা এখন দেখব, যে আমাদের খুচরা খরচের বিশ্লেষণে কয়টা ঘর আসে। তো এই জন্য আমরা এখানে একটা ঘর টানবো, এটা হলো আমাদের খুচরা খরচের বিশ্লেষণ ঘর, ঠিক আছে? তো আমরা এখানে সবকিছু লিখে আসি। প্রথম ঘরে হবে আমাদের প্রাপ্তি টাকা, পরে হলো আমাদের তারিখ, পরে হলো আমাদের বিবরণ,
পরে আমাদের এখানে ভাউচার নং আসবে ছোট্ট করে, পরে হলো মোট খরচ, এটা প্রদান টাকাও লেখা যায়, তুমি এটা ইচ্ছা করলে প্রদান টাকাও লিখতে পারো, আবার মোট খরচও লিখতে পারো, সমস্যা নেই। এখানে হবে খুচরা খরচের বিশ্লেষণ, অর্থাৎ খাতোয়ারি যে খরচগুলো আসবে খুচরা খরচে বিশ্লেষণ, খাতোয়ারি যে খরচ। এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের আসলে এখানে কয়টা ঘর লাগবে, ঠিক আছে? মোট আসলে 6টা ঘর আছে, কিন্তু আমাদের দেখতে হবে কয়টা ঘর লাগে। এখানে ডেবিট, এখানে হবে ক্রেডিট। আচ্ছা, উপরে আমরা যে জিনিসটা লিখতে পারি, আমাদের অবশ্যই একটা কোম্পানির নাম দেওয়া থাকবে, খুচরা নগদান বই, আমরা ব্র্যাকেটে লিখবো অগ্রদত্ত পদ্ধতি। এটা হলো অগ্রদত্ত পদ্ধতির অঙ্ক। আর একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় বহুগড়া বিশ্লেষণাত্মক পদ্ধতি, ওইটা আসলে আমাদের সাধারণত পরীক্ষায় আসে না। তাহলে জুই তুমি বলবা যে আমাদের আসলে কয়টা এখানে খুচরা খরচের ঘর আসলে কয়টা হবে, আমরা তো ঘর কাটি নাই, সেটাই আর কি আমরা দেখবো যে এখানে কয়টা ঘর আসে। তো কি কি ঘর আছে আমরা একটু দেখি। তুমি বললো কাগজ কলম, এটা কিসের ভিতরে যাবে? এটা মনিহারিতে যাবে। মনিহারি যাবে। তা মনিহারির ভিতরে আরো একটা আছে, এই যে মনিহারির ভিতরে আর একটা আছে, ঠিক আছে? তারপর হইলো ডাকতার, ডাক টিকিট কিসের ভিতরে যাবে? ডাকতার। ডাকতার। টেলিগ্রাম একটা আছে, এটাও যাবে ডাকতারে। ওকে, আচ্ছা। এরপর আমরা দেখি পিয়নকে বকশিস প্রদান, এটা কিসে যাবে? এটা বিবিধ। বিবিধ, রাইট। এরপর হলো রিকশা ভাড়া প্রদান আছে একটা, এটা কিসের ভিতরে যাবে? এটা যাতায়াত। যাতায়াত। বাস ভাড়া আছে, এটাও যাতায়াত। তাহলে মোট কয়টা? 1 2 3 4, চারটা, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা খুচরা 4টা ঘর আমরা পেয়েছি, সেই 4টা ঘর আমরা এখন কাটি। খুচরা খরচের 4টা ঘর আমরা এখন কাটবো। এখন ঘরগুলোর আমরা নাম দিতে পারি। মনিহারি ছোট করে আমরা টাকা লিখে দেই। পরেরটা আমরা দেই ডাকতার। ওকে, পরেরটা আমরা দেই যাতায়াত। পরেরটা আমরা দেই বিবিধ খরচ। বিবিধটা সাধারণত শেষের দিকে লিখবা, ঠিক আছে? বিবিধ খরচটা শেষের দিকে হবে। ওকে, আর আমরা খুচরা নবদান বইটা কার করতেছি সেটা দেখি। বাবুল ট্রেডার্স, আর তারিখ হলো 2015 সাল। বাবুল ট্রেডার্স,
বাবুল ট্রেডার্স। আর তারিখ হলো কত? 2000 কত বললাম? 16 সাল, তাই না জয়? 2016 সালের কোন মাস? জুলাই মাস, তাই না? 2015 সাল। ও 15 সাল। আর কত? জুলাই। জি স্যার। জুলাই 1। জুলাই 1 তারিখ আমাদের প্রথমেই যে লেনদেনটা লিখতে হবে সেটা হলো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি, কারণ আমাদের গত মাস থেকে এই মাসে আমাদের হাতে টাকা ছিল, আর জুলাই 1 তারিখ আমাদের আরো একটা লেনদেন হবে। জুলাই 1 তারিখ আমাদের মূলত দুইটা লেনদেন হবে, একটা হলো ব্যালেন্স বিডি আর একটা হলো নগদান ব্যাংক হিসাব। কারণ আমাদের একটা টাকা আমাদের হাতে ছিল, ঠিক আছে, আবার প্রধান কেশিয়ার আমাদের একটা চেক দিয়েছিল। তো দেখি সেই লেনদেন দুইটা। আমাদের হাতে নগদ কত ছিল? 150 টাকা, তাই না? হাতে নগদ কত ছিল? 150 টাকা। এটা আমরা তো বের করছিলাম, তাই না? এই যে 600 টাকা আমাদের গত মাসে দিয়েছিল, আমরা 450 টাকা খরচ করছি, 150 টাকা আমাদের হাতে রয়ে গেছে, যেটা আমরা ক নাম্বারে বের করছিলাম, ঠিক আছে, যেটাকে আমরা ব্যালেন্স বিডি বলি, প্রারম্ভিক খুচরা নগদ তহবিল। অর্থাৎ জুলাই মাসের শুরুতে আমাদের প্রারম্ভিক খুচরা নগদ তহবিল ছিল আমাদের 150 টাকা। আর হলো আমরা প্রধান কেশিয়ারের কাছ থেকে আমরা টাকা পাইছি। প্রধান কেশিয়ার আমাদেরকে অবশ্যই 600 টাকা আর দেবে না। কেন দেবে না? কারণ আমাদের অগ্রদত্ত টাকার পরিমাণ হলো কত? 600 টাকা। অগ্রদত্ত টাকার পরিমাণ হলো 600 টাকা। প্রত্যেক মাসের শুরুতে আমাদেরকে প্রধান কেশিয়ার 600 টাকা করে পেটি কেশিয়ার মানে আমাদেরকে দিবে। বাট গত মাসে আমাদের কিন্তু 150 টাকা হাতে ছিল, এই কারণে এই মাসে আমাদের চেক যেটা দেওয়া হয়েছিল সেটা 450 টাকার চেক দেওয়া হয়েছিল, কারণ আমাদের 150 টাকা হাতে আছে। তাহলে ব্যালেন্স বিডি হবে 150 আর ব্যাংক হিসাব নামে হবে 450। তাহলে আমরা টাকাটা বসাই প্রাপ্তি পাশে। ব্যালেন্স বিডি হলো 150 আর 450 টাকা হলো আমাদের যে চেকের মাধ্যমে যেটা আমরা পেয়েছি। ওকে, তো এখন আমরা বাকি লেনদেনগুলো দেখি। তো বাকি লেনদেনগুলো আমরা এখন দেখবো। জুলাই মাসের 3 তারিখ কাগজ কলম আছে 50 টাকার। জুলাই মাসের 5 তারিখ আছে ডাক টিকিট ক্রয় 30 টাকা, ঠিক আছে। জুলাই মাসের 3 তারিখ হলো কাগজ কলম 50 টাকা, আর জুলাই মাসের 5 তারিখ হলো ডাক টিকিট ক্রয় 30 টাকা। একটু খেয়াল করিও। আমরা এখন এটা বসাই। জুলাই মাসের 3 তারিখ একটা লেনদেন আছে, আর জুলাই মাসের 5 তারিখ একটা লেনদেন আছে। জুলাই মাসের 3 তারিখ লেনদেনটা কি বলতো? কাগজ ও কলম। আচ্ছা, কাগজ ও কলম ক্রয় আমরা কত টাকার কিনছিলাম? 50 টাকা, তাই না? 50 টাকা। এবং এটা মনিহারির ঘরে যাবে। আর 5 তারিখ আমরা যেন কি কিনছিলাম বলতো? ডাক টিকিট করা। কত টাকার কিনছিলাম? 30 টাকা। প্রত্যেকটা খরচ আমাদের দুইবার করে যাবে, একটা যাবে মোট খরচের ঘরে আর একটা যাবে খাতোয়ারি যে খরচের ঘরে। তো ডাক টিকিট এটা অবশ্যই ডাক ও তারের ভিতরে যাবে, এটা আমরা জানি। ডাক টিকিট এটা ডাক ও তারের ভিতরে যাবে, এটা আমরা জানি।
ওকে, তাহলে আমরা মানগুলা বসাইলাম। চলে যাই আমরা পরের লেনদেন কি আছে আমাদের দেখি। তো পরের লেনদেন দুইটা কি কি আছে? 9 তারিখ একটা লেনদেন আছে, পিয়নকে বকশিস প্রদান 20 টাকা। 15 তারিখ একটা লেনদেন আছে, রিক্সা ভাড়া 40 টাকা। পিয়নকে বকশিস প্রদান 20 টাকা 9 তারিখ, আর 15 তারিখ হলো রিক্সা ভাড়া 40 টাকা। 9 তারিখ এবং 15 তারিখ। তো লেনদেন দুটো আমরা বসাই। নয় তারিখ একটা লেনদেন আছে, যেটা হলো 9 তারিখ লেনদেনটা জানো কি? পিয়নকে বকশিস 20 টাকা। পিয়নকে বকশিস প্রদান। আর 10 তারিখ 15 তারিখ যে লেনদেন সেটা হলো কি? রিক্সা ভাড়া। রিক্সা ভাড়া। তাহলে পিয়নকে আমরা বকশিস দিছিলাম কত টাকা? 20 টাকা। 20 টাকা। এবং পিয়নকে যে আমরা বকশিস দিছি, এটা যেটার ভিতরে যাবে সেটা হলো বিবিধ খরচ। কারণ বকশিস দেওয়া, ভিক্ষা দেওয়া, এগুলো সব বিবিধ খরচ। পরিচ্ছন্নতা খরচ, এগুলো সব হলো কি বিবিধ খরচ। আর রিক্সা ভাড়া যেটা আছে, রিক্সা ভাড়া যেটা আছে, রিক্সা ভাড়াটা যাবে 40 টাকা। এটা যাবে যাতায়াতে। ওকে, তাহলে চলো আমরা পরের লেনদেন কি আছে একটু দেখি। পরের যে দুইটা লেনদেন আছে আমরা একটু দেখি কি কি আছে। মণিহারি দ্রব্য ক্রয় 60 টাকা এবং টেলিগ্রাম বাবদ ব্যয় 80 টাকা। জুলাইয়ের 20 তারিখ এবং জুলাইয়ের 25 তারিখ দুইটা লেনদেন। মণিহারি দ্রব্য ক্রয় 70 টাকা এবং টেলিগ্রাম বাবদ ব্যয় 80 টাকা। তাহলে চলো আমরা এই দুইটা লেনদেন বসাই। 20 তারিখ আর হলো কত তারিখ? 25 তারিখ। 25 তারিখ। 20 তারিখ হলো টেলিগ্রাম। না স্যার, 20 তারিখ মনিহারি। আচ্ছা, 20 তারিখ হলো মণিহারি, সমস্যা নাই। মণিহারি খরচ, তাহলে এইটা হবে 25 তারিখ। ঠিক আছে, তাহলে বলো মণিহারি খরচ কত ছিল? 70 টাকা। 70। এটা মণিহারির ঘরে যাবে। আর টেলিগ্রাম খরচ কত আছে? 80 টাকা। টেলিগ্রামটা যাবে ডাক ও তারের ভিতরে। ওকে, তাহলে আমাদের একটা লেনদেন বাকি আছে, চলো সেই লেনদেনটা আমরা বসাই। শেষ যে লেনদেনটা আমাদের আছে আমরা সেই লেনদেনটা দেখি। চলো, বাস ভাড়া প্রদান 60 টাকা। জুলাই মাসের 28 তারিখ বাস ভাড়া প্রদান 60 টাকা। বাসা ভাড়া কিন্তু আসবে না, ঠিক আছে, বাস ভাড়া আসবে। অনেক সময় তোমরা বাস ভাড়াকে বাসা ভাড়া বানাই। কত টাকা? 80 টাকা, তাই না? না 60 টাকা? 60 টাকা। 60 টাকা। এবং এইটা যাবে যাতায়াতের ভিতরে। ওকে, তাহলে আমরা খাতোয়ারি লেনদেন গুলো নামাই ফেলাইছি। শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে খেয়াল করো, কারণ
এখন যেই হিসাবটা এটা খুব জরুরি, এইটাই তোমরা আসলে বেশি ভুল করো। এখন আমরা যে কাজটা করব, এখানে একটা টান দেব, এই টোটাল খরচের হিসাব ধরে আমরা কি করব, একটা টান দেব। ঠিক আছে, তো আমরা মোট খরচটা নামাবো। আমাদের এখানে মোট খরচ কত আসে বলতো জয়? 350। 350 টাকা। আর মনিহারের মোট আসে কত? 120। বলে যাও তুমি, এটা বোধহয় 110, এটা হবে 100, আর এইটা হবে 200। ঠিক আছে, আমরা খরচের ঘরটা বাদে বাকি ঘরের জেটটা বন্ধ করে দেবো। খরচের ঘরের জেটটা আমরা বন্ধ করব না, বাকি যে ঘরগুলো আছে সেগুলোর জের আমরা কি করে দেব, বন্ধ করে দেব। ওকে, এখন আমরা যদি দেখি যে এখানে আমাদের মোট কত ছিল, আমরা এটা একটু উপরে উঠাই, তাহলে আমাদের একটু স্পেস হবে। আমরা একটু স্পেস করে নিলাম। বেশ খানিকটা স্পেস আমাদের হলো। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের মোট প্রাপ্তি টাকা কত আসে? মোট আমাদের প্রাপ্তি ছিল কত? 600, তাই না? তাই না জয়? জি স্যার। মোট প্রাপ্তি ছিল 600। আর আমাদের এখানে মোট আমরা খরচ কত কত করতে পারছি এই মাসে? 350। তাহলে 600 টাকা আমাদের হাতে ছিল, বাট আমরা খরচ করছি 350। তাহলে এখনো আমাদের হাতে কত আছে? 250 টাকা। এইটাকে আমরা কি বলবো? ব্যালেন্স সিডি। মাস শেষে যেটা আমাদের হাতে ব্যালেন্স থাকবে সেটাকে আমরা বলবো ব্যালেন্স সিডি। ঠিক আছে, যেটা আমাদের মাস শেষে হাতে থাকবে। তো আমাদের দেখতে পাচ্ছি যে মাস শেষে আমাদের হাতে আছে 250 টাকা। এবং ব্যালেন্স সিডি যেটা, সেটা হবে মাসের শেষ তারিখে। মনে রাখবা, ব্যালেন্স সিডি যেটা সেটা হবে মাসের শেষ তারিখ। তাহলে জুলাই মাস হলো কি 31 তারিখ, তাই তো? তাহলে দুই পাশের এখন যোগফল আমাদের সমান হবে। দেখো, আমাদের দুই পাশের এখন যোগফল কি হবে? সমান, 600 টাকা করে হবে। এ পাশেও 600 হবে, এ পাশেও 600 হবে। ঠিক আছে, দুই পাশের যোগফল আমাদের কি 600 করে হবে। এখন এই যে ব্যালেন্স সিডি আমরা যেটা লিখলাম, সেইটাই আবার কি হয়ে যাবে পরের মাসের শুরুতে, বলো তো জয়? ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্স বিডি হয়ে যাবে। যেটাকে আমরা ব্যালেন্স সিডি বললাম সেটাই হয়ে যাবে কি ব্যালেন্স বিডি। ঠিক আছে, আর ব্যালেন্স বিডি আমাদের কত হবে? 250 টাকা। অর্থাৎ আমাদের হাতে যেটা ছিল মাস শেষে সেটাই আমাদের হয়ে যাবে কি ব্যালেন্স বিডি।
আর ব্যালেন্স বিডি যেটা হবে সেটা হবে পরের মাসের শুরুর তারিখ। মনে রাখবা, ব্যালেন্স বিডি হবে পরের মাসের শুরুর তারিখ। তাহলে পরের মাসটা অবশ্যই আমাদের কি হবে, আগস্ট 1 তারিখ। পরের মাসটা আমাদের শুরু হবে কি দিয়া, আগস্ট মাসের 1 তারিখ। ঠিক আছে, ব্যালেন্স বিডি 250। আর এই যে আগস্ট মাসের 1 তারিখ, আগস্ট মাসের যে 1 তারিখ, সেখানে আমাদের এটা ভালো করে খেয়াল করো শিক্ষার্থীরা, আগস্ট মাসের 1 তারিখ আমাদের ব্যালেন্স বিডি যেরকম হইলো, তো আগস্ট মাসের 1 তারিখ আমাদের আরেকটা লেনদেন হবে। সেটা হলো আমাদের দেখতে হবে যে অঙ্কটা আমাদের শুরু হয়েছে কি নিয়ে, ব্যাংক হিসাব দিয়ে শুরু হয়েছে, তাই না? এই যে দেখো, ব্যাংক হিসাব দিয়ে শুরু হয়েছে না, ব্যাংক হিসাব দিয়ে শুরু হয়েছে না? তার মানে আগস্ট মাসের 1 তারিখ আমাদেরকে প্রধান কেশিয়ার যে টাকাটা আমরা খরচ করছিলাম কত টাকা বলতো? আমরা খরচ করছিলাম যে টাকাটা, এই যে আমরা খরচ করছিলাম 350 টাকা। এই 350 টাকা আমাদের কি করবে, আগস্ট মাসের 1 তারিখ আবার প্রধান কেশিয়ার আমাদেরকে ফিরাই দেবে। বুঝতে পারছো কি? এই শেষে এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, কারণ এইটাই আমাদের অনেক সময় প্যাচ লেগে যায়। এই শেষের আলাপটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এটাই আমরা অনেক সময় ভুলে যাই। তাহলে আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি এটা কিভাবে পাইলাম। এটাই কিন্তু পরীক্ষায় অনেক সময় আমাদের প্যাচ লাগে এবং আমরা ভুল করি। দেখো কিভাবে করলাম, আমি আবার বুঝাই দিচ্ছি। আমাদের এই মাসে মোট খরচ করছি 350 টাকা, আমাদের মোট খরচ হয়েছে 350 টাকা। তো এই মাসে আমাদের মোট ছিল 600 টাকা। ঠিক আছে, আমি আবারও বলতেছি শিক্ষার্থীরা, এই জিনিসটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এইটাই তোমরা পরীক্ষায় কি করবা, ভুল করবা 100%। আমাদের 350 টাকা আমরা খরচ করছি, বাট আমাদের হাতে ছিল কত, 600 টাকা। তাহলে এই মাসে আমাদের 600 টাকা থেকে আমরা 350 টাকা খরচ করার পর আমাদের অবশিষ্ট আরো আছে 250 টাকা, যেটাকে আমরা বলি হাতে নগদ, যেটাকে আমরা ব্যালেন্স সিডি বলছি। তো যেটাকে আমরা ব্যালেন্স সিডি বলছি মাসের শেষে, সেটাই আবার পরের মাসের শুরুতে কি হয়ে যাবে, ব্যালেন্স বিডি হয়ে যাবে, সেই যেটা আমরা ব্যালেন্স সিডি বলছি 250 টাকা। আর পরের মাসে আমাদেরকে কিন্তু আবারও কিন্তু আমাদের অগ্রদত্ত টাকা কত ছিল মনে আছে? আমাদের এই অঙ্কে অগ্রদত্ত টাকার পরিমাণ কত ছিল বলতো জয়? 600 টাকা, তাই না? আমাদের অগ্রদত্ত টাকা কত ছিল, 600 টাকা। তো আমরা 250 টাকা, হ্যাঁ 600 টাকা, আমরা 250 টাকা আমাদের হাতে আছে। তাহলে পরের মাসে এই 600 টাকা মিল করার জন্য আমাদেরকে কত টাকা ফেরত দেবে? এই যে যত টাকা আমরা খরচ করছি, অর্থাৎ 350 টাকা, এই 350 টাকায় আমাদের কি করবে, আবার ফেরত দেবে। তো এটা কিভাবে দেবে? অঙ্কটা যদি আমাকে নগদে দেওয়া হইতো, অঙ্কটা যদি এরকম হইতো যে প্রধান কেশিয়ার আমাকে নগদে টাকা দেয়, তাহলে এখানে কিন্তু আমরা ব্যাংক হিসাব না লিখে কি লিখতাম, নগদান হিসাব লিখতাম এখানে। বাট এখন ব্যাংক হিসাব কেন লিখছি, কারণ এখানে আমাদের কি আছে, এখানে আমাদের ব্যাংক হিসাব আছে। তো এখানে ব্যাংক হিসাব হলে এখানেও ব্যাংক হিসাব হবে, আর এখানে নগদান হিসাব হলে এখানেও নগদ হিসাব হবে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো ভালো করে, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে এই অঙ্কটা করতে হয়। আশা করি তোমরা এই অঙ্কটা পরীক্ষায় আসলে তোমরা পারবা। ঠিক আছে, এটা আমার আশা আছে তোমাদের উপরে। তো এখানে আরেকটা কথা লিখতে হবে, এখানে একটা কথা লিখতে হয়, আমি সেইটা তোমাদেরকে দেখাই। এইটা তোমরা মুছে দেবা পেন্সিল দিয়ে, এই পর্যন্ত আনার পর মুছে দেবা, এই রেখাগুলো একটু মুছে দেবা তোমরা পেন্সিল দিয়ে যখন অঙ্ক করবা। অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্ক করার চেষ্টা করবা শিক্ষার্থীরা।
এখানে একটা কথা লিখতে হয়, বলো তো সেই কথাটা কি হয়, বলতে পারবা? প্রতিটি খরচের ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে নেওয়া। ঠিক আছে, এই কথাটা লিখতে হয়। আবার অনেকে খতিয়ান পৃষ্ঠা লিখে রাখে, সেটাও লেখা যায়, সমস্যা নাই, এটাও লিখতে পারো, সমস্যা নেই। তো এই হলো মূলত আমাদের অঙ্কটা ছিল। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, তো শেষে যে আমরা কথাটা লিখলাম যে প্রতিটি খরচের ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে নেওয়া হয়, এটা যে আমরা লিখলাম, তো এইটার জন্য আমাদের খতিয়ান হিসাব তৈরি করতে হয়, যেটা আমরা পর্ব 4-এ দেখেছি। তোমরা পর্ব 4 মিস করলে ওই ক্লাসটা তোমরা দেখতে পারো, তাহলে আশা করা যায় যে তোমরা পারবে। আর খুচরা নগদান বইয়ের আমাদের আজকের ক্লাসটাই ছিল শেষ ক্লাস। খুচরা নগদানের উপরে আর ক্লাস নেওয়ার দরকার নাই, কারণ আমরা খুচরা নগদানের খতিয়ান শিখেছি, জাবেদা শিখেছি, অল ইনস এন্ড আউটস আমরা খুচরা নগদানে শিখেছি। তোমরা আশা করি ভালো থাকবা, নিরাপদে থাকবা, আমার জন্য দোয়া করো।